অ্যাজমা বা হাঁপানি কি আসলে চিরতরে নির্মূল করা সম্ভব? এই রোগটা কি বংশগত? বংশগত হলে এটা কিভাবে প্রতিরোধ করা যাবে? প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিলে সাথে সাথে কি করণীয়? জাস্ট একটা এক্সারসাইজ যেটা করলে আর ঔষধ বা ইনহেলার কোনো কিছুই নেওয়া লাগবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আই এম ডক্টর জয়, ইওর ডেডিকেটেড। আজকে আমরা কথা বলবো শীতকালের আতঙ্ক অ্যাজমা, যেটাকে আমাদের দেশে শ্বাসকষ্ট বা হাঁপানিও বলে থাকে। সহজ ভাষায় যদি বলি, আমাদের মুখ থেকে ফুসফুসে বাতাস যাওয়া পর্যন্ত যে রাস্তাটা থাকে, যেটাকে আমরা শ্বাসনালী বলি, সেখানে যদি অ্যালার্জেন যেমন পোষা প্রাণীর লোম, পরাগরেণু, ধুলাবালি এগুলো কিছু রিয়াকশনের সৃষ্টি করে, যার ফলে আমাদের শ্বাসনালীটা নর্মালের থেকে চিকন হয়ে যায় এবং এর ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এই ডিজিজ কন্ডিশনটাকেই আমরা সাধারণত অ্যাজমা বা হাঁপানি বলি। তাছাড়াও অ্যাজমা রোগীদের আরো কয়েকটা জিনিস কমন দেখা যায়, যেমন আপনার পরিবারের কারোর না কারোর এই রোগটা থাকতে পারে। আপনি এমন কোনো জায়গায় বসবাস করেন বা কাজ করেন যে জায়গাটাতে অনেক বেশি এয়ার পলিউশন বা জায়গাটা অনেক বেশি ঠান্ডা। শ্বাসকষ্টের সাথে আপনার আরো কিছু লক্ষণ থাকতে পারে, যেমন শ্বাস নেওয়ার সময় বুকের ভেতর সাই সাই আওয়াজ হতে পারে, বুকের চাপ অনুভব হওয়া, ঘন ঘন কাশি, বিশেষ করে শেষ রাতে বা ভোরের দিকে। আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে অ্যাজমা আমার বাবা বা মায়ের আছে বা আমার বংশের অন্য কারোর আছে, তাহলে কি সেটা আমারও হতে পারে কিনা? দেখুন, আপনার বাবার বা মায়ের অ্যাজমা আছে তার মানে এই নয় যে আপনার 100% অ্যাজমা হবেই হবে। নর্মাল একজন মানুষের যার বংশের কারোর কোনো অ্যাজমা নেই, তার তুলনায় আপনার অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কিন্তু আপনি চাইলেই সেটিকে প্রতিরোধ করতে পারবেন। জাস্ট তার জন্য আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তো এই নিয়মগুলো কি কি সেগুলো আমরা ভিডিওর সামনে আলোচনা করব। অ্যাজমার চিকিৎসা হলো কিছু মেডিসিন আর ইনহেলার। এটি আপনার শ্বাসনালীতে সরাসরি কাজ করে এবং আপনার শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাছাড়াও আমরা মাঝে মাঝে নেবুলাইজেশন ইউজ করে থাকি। এখন এই ইনহেলার অনেকেই আবার সঠিকভাবে ইউজ করতে পারে না, যার ফলে এই ড্রাগটা আপনার মুখেই থেকে যায়, শ্বাসনালী পর্যন্ত পৌঁছাতেই পারে না। ফলশ্রুতিতে আপনার শ্বাসকষ্টের কোনো প্রকার লাঘবই হয় না। জাস্ট এই কয়েকটা নিয়ম মেনে চললে আপনিও এর সর্বোচ্চ রেজাল্টটা পাবেন। প্রথমে ক্যাপটা খুলুন, দেখুন এর ভিতরে কোনো প্রকার ময়লা বা ডাস্ট আছে কিনা। তারপর ইনহেলারটিকে ভালোভাবে ঝাঁকান, তারপর আস্তে করে সম্পূর্ণ শ্বাস ছাড়ুন। ঠোঁট দিয়ে ইনহেলারের মাউথ পিসটি চেপে ধরুন, মাথাটা হালকা পিছনের দিকে নিন আর শ্বাস নিতে থাকুন এবং ইনহেলারটিকে নিচের দিকে প্রেস করুন এবং শ্বাস নিতে থাকুন। এখন শ্বাস টেনে নিয়ে মুখ বন্ধ করে রাখুন এবং 10 সেকেন্ড ধরে শ্বাসটি ধরে রাখুন, যাতে ওষুধটি পুরোপুরি আপনার শ্বাসনালীতে পৌঁছায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। হঠাৎ করে যদি আপনার অনেক বেশি শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে আপনি তৎক্ষণাৎ কি করবেন? ফার্স্ট অফ অল, শান্ত থাকুন এবং একটি জায়গার মধ্যে সোজা হয়ে বসুন। তারপর আপনি আপনার ইনহেলারটি ইউজ করুন। তারপর যদি আপনার ভালো অনুভব না হয়, দ্রুত আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। তাছাড়া আরেকটি ব্রিদিং এক্সারসাইজ আছে, যেটি আপনি ইমার্জেন্সি কন্ডিশনে ইউজ করতে পারেন বা নর্মালি ইউজ করতে পারেন, যেটি আপনার শ্বাসনালীর মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে। ব্রিদিং এক্সারসাইজটি সর্বপ্রথম ইউক্রেনিয়ান ডক্টর বুটেইকো আবিষ্কার করেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এটি বুটেইকো ব্রিদিং মেথড নামে পরিচিতি লাভ করে। সো এক্সারসাইজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি একটি জায়গার মধ্যে কমফোর্টেবলি বসুন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এক্ষেত্রে নাক দিয়ে যত সময় ধরে শ্বাস নেবেন তার দ্বিগুণ সময় ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। যেমন আপনি নাক দিয়ে 3 সেকেন্ড ধরে শ্বাস নিলে শ্বাস ছাড়ার সময় 6 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। শ্বাস ছাড়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মুখটা যেন ও শেপ ম্যানারে থাকে। এই এক্সারসাইজটা প্রতিদিন 10 থেকে 20 মিনিট করে 2 বেলা করে করবেন। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে অ্যাজমা বা হাঁপানিকে চিরতরে নির্মূল করা সম্ভব কিনা। দেখুন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো অ্যাজমা বা হাঁপানিকেও চিরতরে নির্মূল করা সম্ভব না, কিন্তু আপনি চাইলে এই রোগটাকে কন্ট্রোল করতে পারেন এবং একজন সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং এই সুস্থতা সম্পূর্ণ আপনার হাতে। ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবেন, অ্যাজমাটা হচ্ছে অ্যালার্জেনের কারণে।
তো এইখানে আমাদের সবারই একটা ভুল ধারণা থাকে যে কিছু পার্টিকুলার খাবার যেমন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন এগুলোতে অ্যালার্জি থাকে। তো এইগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে আমার অ্যাসমা কমে যাবে। ব্যাপারটা আসলে এরকম না। আমাদের প্রত্যেকের বডিতে আলাদা আলাদা জিনিসের কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এখন একজন উপর সবগুলো খাবারকে অ্যাভয়েড করবে, কিন্তু তার অ্যালার্জি হলো মেইনলি ঠান্ডার কারণে, আর সে ওই ঠান্ডাটাকে অ্যাভয়েড করলো। এখন কি তার অ্যাজমা কমবে? সে যতই ওষুধ খাক? অথবা আপনি উপরের সবগুলো খাবার প্লাস ঠান্ডা অ্যাভয়েড করবেন, কিন্তু আপনার শ্বাসকষ্ট বাড়ে ধুলাবালির কারণ। এখন আপনি ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করলেন না, ধুলাবালি অ্যাভয়েড করলেন না, তাহলে কি আপনার অ্যাজমা কমবে? তাই আপনার কোন জিনিসটার কারণে অ্যাজমা বা শ্বাসকষ্ট বেড়ে যায় সেটা আপনাকেই বের করতে হবে। আপনার কোনো খাবার অ্যালার্জি নাই বা শ্বাসকষ্ট বাড়ে না, জাস্ট ইলিশ মাছ খেলে আপনার শ্বাসকষ্টটা বেড়ে। সিম্পল, আপনি জাস্ট ইলিশ মাছটা অ্যাভয়েড করবেন এবং আপনি সুস্থ থাকবেন। তাই তো বললাম, আপনার সুস্থতা আপনার হাতে। যদি আপনার এই সম্বন্ধে আরো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাছাড়া পরবর্তীতে আপনি কি সম্পর্কে জানতে চান সেটিও আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার একটা লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে এবং সুস্থ থাকে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বাবা মা, বন্ধু বান্ধব সহ সকল আত্মীয় স্বজনদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি বাই ফলোইং ডক্টর জয়।